আগামী ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূত, অনাবাসী ২০ জন রাষ্ট্রদূত সহ এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এ সভার মাধ্যমে বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ক আরও সুসংহত হবে বলে আশা করা যাচ্ছে। আসন্ন যৌথ সভায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিগণ বাংলাদেশের সাথে সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তনের সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা করবে বলে আশা করা যাচ্ছে। একটা প্রশ্ন ছিল, ইউরোপের অধিকাংশ দেশের দূতাবাস ভারতে, উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা বর্তমানে ভারতের ভিসা না পেয়ে বিপাকে পড়েছেন। এই সমস্যার কীভাবে সমাধান হবে আর পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে ভূমিকা রাখবে? তো এটা ঠিক যে ইউরোপের অধিকাংশ দেশের দূতাবাস ভারতে, তবে ইউরোপীয় ইউনিয়ন সহ মোট 13টি ইউরোপীয় দূতাবাস ঢাকায় রয়েছে। উচ্চশিক্ষার জন্য ইউরোপ যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা অন্যান্য দেশের পাশাপাশি মূলত ফিনল্যান্ড, অস্ট্রিয়া, পর্তুগাল, গ্রিস এই 4টি দেশের ভিসার জন্য আবেদন করছেন। ভারতীয় ভিসা সংক্রান্ত জটিলতার প্রেক্ষিতে এই বিষয়ে উক্ত দেশসমূহের নয়াদিল্লিস্থ দূতাবাসসমূহের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যোগাযোগ ছাড়াও বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লির মাধ্যমে ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্টের বিকল্প ব্যবস্থার বিষয়ে অনুরোধ করা হয়েছিল। এছাড়াও উক্ত দেশসমূহে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহ সংশ্লিষ্ট পররাষ্ট্র দপ্তরের সাথে বৈঠক করে এ ব্যাপারে কার্যকরী বিকল্প ব্যবস্থার অনুরোধ জানিয়েছে। বারংবার অনুরোধের পরেও এই দেশগুলো তাদের অভিবাসন সংশ্লিষ্ট আইনের বরাত দিয়ে নয়াদিল্লিতে অবস্থিত দূতাবাসে সশরীরে উপস্থিতি ব্যতীত অন্য কোনো বিকল্পের বিষয়ে অপারগতা প্রকাশ করে। তবে আমি ইতিমধ্যে বলেছি যে পূর্ব ইউরোপ ও সিআইএস ভুক্ত দেশগুলোর ক্ষেত্রে আমরা ভালো অগ্রগতি দেখাতে পেরেছি, যা আপনাদেরকে আমি আগেই বলেছি। আরেকটি প্রশ্ন ছিল, ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে আনতে না পারার কারণ কি? এটা আসলে বলা মুশকিল, কিন্তু একটা সহজ উত্তর আছে যে যেখানে স্বার্থটার বেশি সরাসরি কাজ করতে হবে সেইখানে ফিজিক্যাল প্রেজেন্সটা তারা রাখে। সব জায়গায় তো আসলে রাখা সম্ভব হয় না। তারপরে আপনারা দেখেন যে এখানে 13টি ইউরোপের দূতাবাস রয়েছে। সো একেবারেই যে খারাপ আছে তা না। তো ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে স্থাপনের বিষয়টি একান্তই সে দেশের নিজস্ব সিদ্ধান্ত। তবে শিক্ষার্থীসহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া ও দ্বিপাক্ষিক সম্পর্কের মাত্রা বৃদ্ধির প্রেক্ষিতে সর্বস্তরের আলোচনায় বাংলাদেশি ইউরোপীয় দেশসমূহের দূতাবাস স্থাপনের বিষয়টি গুরুত্ব সহকারে উত্থাপন করা হয়। যখনই কোনো দেশের সাথে বাইল্যাটারাল কনসালটেশন হয়, ইউরোপের কোনো দেশের সাথে বাইল্যাটারাল কনসালটেশন হয়, তখন বাংলাদেশের পক্ষ থেকে সবসময় অনুরোধ থাকে যাতে তারা বাংলাদেশে তাদের রেসিডেন্ট দূতাবাস চালু করে। এর পরিপ্রেক্ষিতে বিগত বছরগুলোতে কিছু চালু হয়েছে, আমরা আশা করি ভবিষ্যতে আরও চালু হবে। একটা প্রশ্ন ছিল আরব আমিরাতের ভিসা সংক্রান্ত। প্রশ্নটা ছিল যে আরব আমিরাতের ভিসা কবে থেকে চালু হবে, বা আরেকটু ব্রডার প্রশ্ন আরেকটা ছিল যে ট্যুরিস্ট ভিসা বা সব ধরনের ভিসা বন্ধ আছে, এটার কারণটা কি? তো এই ক্ষেত্রে যেটা আমরা বলবো যে সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন সময় বাস্তবতা বিবেচনায় তাদের স্বার্থ সংরক্ষণের জন্য ভিসা পলিসি পরিবর্তন বা পরিমার্জন করে থাকে। এটা সম্পূর্ণই তাদের এখতিয়ার। তো মূলত জুলাইয়ের ঘটনার আগের থেকেই নানাবিধ কারণে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে ইউএই সরকার এক রকমের নিয়ন্ত্রণ আরোপ করেছিল, এবং জুলাইয়ের পরে এটা আরেকটু কঠিন হয়েছে বলে মনে হচ্ছে। যদিও ইউএই সরকার অফিসিয়ালি কোনো নিয়ন্ত্রণ বা সংকোচনের নীতির ঘোষণা দেয়নি।